দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর তর্ক অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্বে আজ আমাদের আলোচনার বিষয় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ল্যাপ্রোস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার সর্দার নাইম। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা, কিন্তু এই অনুষ্ঠানে অতিথি কেন একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন? ওনার আসলে বহুমাত্রিক পরিচয় রয়েছে। উনি প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। খুব সুন্দর একটা আয়োজনের সাথে উনি যুক্ত, সেটা আমরা জানবো অনুষ্ঠানের পরবর্তী অংশে। আমরা প্রথমেই আসলে ওনাকে প্রশ্ন করতে চাই যে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা আসলে এটা বলতে আপনি কি বুঝেন? ধন্যবাদ শিমল, ধন্যবাদ যমুনা টিভিকে এবং দর্শকদের। দেখুন, আমরা যারা ডাক্তার ছাড়া কিন্তু এই জেরিয়াট্রিক হেলথ কেয়ার বা জেরিয়াট্রিক শব্দটার সাথে খুব বেশি মানুষ পরিচিত না। আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, উচ্চশিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেছি আপনারা পেডিয়াট্রিক শব্দটা জানেন তো? বলে হ্যাঁ, ইয়াস, পেডিয়াট্রিক কেন জানবো না। একটু যুক্ত করতে চাই, আমরা যে পেডিয়াট্রিক কথা বলি, শিশু বিশেষজ্ঞরা আছে, দেখা যাচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ, কিন্তু উন্নত বিশ্বে যে প্রবীণদের এই যে জেরিয়াট্রিক শব্দ বিষয়টাই আসলে এই বিষয়টাই কিন্তু আমাদের অজানা। এটা কিন্তু আশ্চর্য একটা ব্যাপার। অথচ জেরিয়াট্রিক মেডিসিন কিন্তু সারা পৃথিবীতে আছে, কিন্তু আমাদের দেশে জেরিয়াট্রিক শব্দটার সাথে আমরা পরিচিত না। তার কারণ হলো আমরা একটা নতুন জাতি, 50 বছর 60 বছর খুব লম্বা সময় না। যখন আমরা শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে বা সাধারণ জনগণের, ইয়াং পপুলেশনের, কর্মক্ষম পপুলেশনের স্বাস্থ্যসেবা নিয়ে যখন আমরা হিমশিম খাচ্ছি, আমি এখানে যুক্ত করতে চাই আরও স্পেসিফিকলি বললে বাংলাদেশের মতো এই ধরনের তৃতীয় বিশ্ব দেশগুলো আন্ডার 5 মর্টালিটি নিয়ে আরও মানে এত সম্পদের সীমাবদ্ধতার কারণে। সুতরাং সেখানে এই জেরিয়াট্রিক হেলথ কেয়ারটাকে অনেকাংশেই একেবারেই বেহুদা বলে মনে হয় আমাদের কাছে, যে এই পপুলেশন তো আমাদেরকে আর কিছু দিবে না। কিন্তু শিমুল, একটা জিনিস চিন্তা করেন, আমরা যারা সারাটা জীবন দিয়েছি দেশের জন্য, জীবনের শেষ পর্যায়ে এসে আমি যদি প্রবীণের সংজ্ঞা ধরি তাহলে 60 থেকে 70, 70 থেকে 80 এবং 80-র ঊর্ধ্বে, এই 3টা ক্যাটাগরি যদি আমরা করি তাহলে ইয়াং ওল্ড, মিডল ওল্ড অ্যান্ড অতি ওল্ড, যারা 80+, এই 80+ পপুলেশনের জন্য সবচাইতে প্রয়োজন যদি বলেন তার দৈনন্দিন খাদ্য এবং বাসস্থানের পরে তার 90% রিকোয়ারমেন্ট হলো গিয়ে তার হেলথ কেয়ার। 90 বছরে একটা মানুষ কিভাবে বিছানা থেকে উঠবেন, কিভাবে চেয়ার থেকে উঠবেন, কিভাবে বাথরুমে যাবেন, সেটাও কিন্তু একটা হেলথ কেয়ার রিলেটেড। এখানে বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখা যায় 70-এই কিন্তু অনেকে খুব দুর্বল হয়ে যায়। তবুও আমি ধরছি খুব ভালো স্বাস্থ্য সম্পন্ন মানুষ হতো, প্রত্যেকের জীবনে এটা শেষ আছে। এটা তো আমাদের জীবনের সবচাইতে সত্যি 3টে জিনিসের একটি হলো আমাদের অসুস্থতা আসবেই, আমাদের বার্ধক্য আসবেই এবং আমাদের মৃত্যুকে বরণ করতেই হবে। এখানে একটু যুক্ত আগে যেটা হতো আমাদের যে জীবন ধারণের যে আমরা বলবো যে বয়স, লাইফ স্টাইল, সেটা দেখা যাচ্ছে যে অত ছিল না। এখন যেহেতু দেখা যাচ্ছে 74-75 হয়ে যাচ্ছে, সেটা অবশ্য একটু অন্য কিছুর সাথে রিলেটেড। যেমন আমাদের চাইল্ড মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি রেটটা অনেক মানে আমি বলতে চাচ্ছি তাহলে এই জনসংখ্যাটা এখন আগের চেয়ে তো অনেক বেশি। আমাদের দেখা যাচ্ছে যে বাবা, চাচা বা দাদারাও এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে রয়েছে। তাদের নিয়ে আমি এখানে অনুষ্ঠানের প্রাসঙ্গিকভাবে আসছি। আমরা যখন খুব ছোট ছিলাম, আমি একটু সময় নিব, দেখা যাচ্ছে যে আমরা যখন আলাপ করতাম তখন দেখা যাচ্ছে যে কোনো ইউনিভার্সিটির কোনো তরুণী নিয়ে আলাপ করতাম, যখন বন্ধুরা। আর একটু যখন বড় হলাম, যখন সবাই বিয়ে করলো, সবাই তখন আলাপ করছিল যে ছোট ছেলে মেয়েদের কোন ডাক্তার দেখাবে, কোন ড্রাইভার পড়াবে। এখন আমি বলছি, আমি বাস্তব ক্ষেত্রে আমি যখন আমার বন্ধুদের সাথে আলাপ করছি যে আমার মায়ের জন্য কোন ড্রাইভার নিব বা আমার বাবার জন্য কোন ড্রাইভার নিব, এটা কিন্তু একটা এখানেই কিন্তু সেই আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। সেটা হলো যে এই যে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার, এটা যে একটা আলাদা স্পেশালিটি, এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি জানেন যে আমি জাপানে পড়াশোনা করেছি। আমি ল্যাপারোস্কোপিক সার্জারি জাপানে শিখে এদেশে ইন্ট্রোডিউস করার সৌভাগ্য আমার হয়েছিল। এবং জাপানে যখন আমরা পড়াশোনা করি, 5-5.5 বছর আমি টোকিও বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় জাপানের সোসাইটির মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা
আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল সেটা হলো এই প্রবীণ সেবা এবং প্রবীণ স্বাস্থ্যসেবা। কারণ আপনারা জানেন জাপান ইন দ্য ফোররানার ইন দ্য ফিল্ড অফ জেরিয়াট্রিক হেলথ কেয়ার। তো এই যে জাপানের প্রবীণ জনগোষ্ঠীর যে স্পেশালাইজ স্বাস্থ্যসেবা, এই জেরিয়াট্রিক কেয়ার গিভার, এই যে জেরিয়াট্রিক নার্সিং, এই জিনিসটা কিন্তু আমাদের দেশে টোটালি অ্যাবসেন্ট ছিল। সেই 32-33 বছর বয়সেই আমি স্বপ্ন দেখেছিলাম যে কখনো যদি আমি আমার সার্জিক্যাল ক্যারিয়ারে মোটামুটিভাবে একটা এস্টাবলিশমেন্ট পাই, তাহলে আই উইল গো ফর সাম কাইন্ড অফ জেরিয়াট্রিক ফ্যাসিলিটিস। যে জন্য একটু আগে আপনি যেটা বলছিলেন, আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পাশাপাশি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম তৈরি করেছি। এটা কিন্তু ওল্ড হোম না, আমি কিন্তু বৃদ্ধাশ্রম অথবা ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এটা করেছি। এটা হলো একটা এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। এটা একটা কম্প্রিহেন্সিভ এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, যেখানে এল্ডারলিরা থাকতে পারবেন, তাদের চিকিৎসার ব্যবস্থা থাকবে এবং এখানে জেরিয়াট্রিক কেয়ার গিভার ট্রেনিং দেওয়া সম্ভব হবে। কারণ এই একটা মানে প্রফেশন এদেশে একেবারেই অ্যাবসেন্ট। এই জন্যই আমি এই ধরনের একটা প্রজেক্টে হাত দিয়েছি। আপনি বললেন যে একজন ল্যাপারোস্কোপিক সার্জন কেন প্রবীণ স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে, ওই যে জাপানিজ যে ওরিয়েন্টেশনটা আমার মাথার মধ্যে ঢুকেছিল, আমার ড্রিমটা ঢুকেছিল। পূর্বাচলের পাশেই আমি যেই প্রতিষ্ঠানটা করেছি, আপনি একদিন আসবেন দেখবেন। আমরা এই বিষয় নিয়ে একটা আলাপ করতে চাই বা করব। একটু যদি জানতে চাই যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আসলে দেখা যাচ্ছে কেয়ার গিভার তো দেখা যাচ্ছে একটা বড় ধরনের সংকট, সেটা একটা বিষয়, সেটা আলাপ করব। কিন্তু সাধারণভাবে ধরুন কেয়ার গিভারের অনেক ক্ষেত্রে অতরকম পাওয়া যায় না, একটা অপ্রতুল, আবার দেখা যাচ্ছে যে সামর্থ্যও নাই রাখার। সেই ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ে যারা বৃদ্ধ মা বাবা রয়েছেন বা দাদা দাদু রয়েছেন, তাদের ক্ষেত্রে যন্ত্রের ক্ষেত্রে কি কি বিষয় আসলে আমাদের একটু খেয়াল দেওয়া উচিত? দেখুন, এ ধরনের প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য সেবার জন্য কিন্তু শুরুটা ফ্যামিলি থেকেই হওয়া উচিত। কিন্তু এই যে বর্তমান যুগে যখন আমরা ছেলেমেয়েরা, ছেলের বউরা সবাই যখন ব্যস্ত, কর্মব্যস্ত, বা আমরা সবাই যখন প্রফেশনকে নিয়ে আছি, সবাই চাকরি বাকরি করছি, তখন কিন্তু আমরা শুধুমাত্র গ্রাম থেকে নিয়ে আসা একজন মেইড অথবা দুজন মেইডের উপর আমরা ডিপেন্ড করি। সেই জিনিসটা আসলে মনে হয় আমাদের পিতামাতার প্রতি সত্যিকার অর্থে প্রপার সার্ভিসটা আমরা দিতে পারি না। তাদেরকে আমরা নিজের কাছে রাখছি বটে, কিন্তু সকালবেলা তাদের সাথে 2 মিনিট কথা বলার সময় হয় না, এবং রাত 10টা-12টায় যখন ফিরি তখনও তাদের সাথে 2 মিনিট কথা বলার সময় হয় না। তারা আছেন আমার সাথে, কিন্তু তারপরে তাকে আমি সেই সার্ভিসটা দিতে পারি না। সুতরাং এই যে জাপানে যেই জিনিসটা আমি দেখেছি যে প্রবীণ নিবাস, বা যেটা ডেফিনেটলি ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম না, সেটার সুবিধাটা হলো, দেখুন আমাদের বৃদ্ধ বয়সের একটা প্রধান সমস্যা হলো, যেটাতে সবচেয়ে বেশি সাফার করে রোগীরা, সেটা হলো লোনলিনেস। সে কিন্তু কথা বলার মানুষ পায় না। আপনি থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করতে পারেন, কিন্তু মানুষের জীবনে কিন্তু থাকা খাওয়ার পরেই যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, মানুষের সঙ্গ। এখানে একটু যুক্ত করতে চাই, আপনি একবার আলাপ করছিলেন অন্য একটা বিষয়, আপনার মনে আছে কিনা? পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যে টাইম আসলে আর্ন করা, যে এখন থেকে আপনি যদি সময় দেন, আপনি এই সময় জীবনের একটা পর্যায়ে আপনি সেই সময় পাবেন। যদি স্কুল কলেজের রেস্টুরেন্টের বাইরে যদি একটু যদি আমাদের দর্শকদের বলতে। হ্যাঁ, ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি একটা বয়সে আপনি কমিউনিটি সার্ভিসের মতো করে এই বৃদ্ধদের সাথে, বা আমাদের যেই বয়সের মানুষগুলো লোনলি, তাদের সাথে আপনি সময় কাটান, সেই সময়টা আপনার নিজস্ব ব্যাংকে জমা থাকবে, এবং আপনি যখন বৃদ্ধ হবেন তখন সেই সময়টাই আপনাকে দেওয়ার জন্য আরেকজনকে পাওয়া যাবে। তো এ ধরনের টাইম ব্যাংক তৈরি করা হয়তো আমাদের দেশে সম্ভব না, কিন্তু আমি যে জিনিসটাকে সবচাইতে বেশি মনে করি, দেখুন এটা কিন্তু ঠিক টাকা পয়সা গরিব বড়লোকের ব্যাপার না, বার্ধক্যে কিন্তু সবাই সমান। আজকে কোটি টাকা যারা আছে, উনি যেখানে 90 বছর বয়সে যদি শুয়ে থাকেন, এবং তার পাশেই যদি একজন কপর্তকহীন যার 1 পয়সাও নাই 90 বছর বয়সে শুয়ে থাকেন, এই দুজনের মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো তফাৎ নাই। মৃত্যু যেমন আসলে অবধারিত, এটা আমাদেরকে বৃদ্ধ হতে হবে, যদি আমাদের বেঁচে থাকলে বার্ধক্য তো আমাদের ইনএভিটেবল। এই বার্ধক্যের জন্য একটা প্রিপারেশনের দরকার আছে তো আমাদের। এই বার্ধক্যে যে আমরা আরেকজনের উপরে যখন ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন আমি যদি সেই সার্ভিসটা না থাকে, তাহলে তো আমি ডিপেন্ডেন্ট হয়ে যত টাকাই আমার থাকুক না কেন, সেটা দিয়ে সার্ভিসটা আমি কিনতে পারবো না।
সার্ভিস না থাকলে আপনি কিনবেন কোত্থেকে? এই ওভারঅল আমি যে বলছি, আপনি তো একটা ক্ষুদ্র বিষয়, আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো সমাজ, সবার মধ্যে কি একটু ঘাটতি দেখা যাচ্ছে? ধরেন কোথাও যে যাবে একটা বৃদ্ধ মানুষ কিভাবে উঠবেন, একটা কোনো হাসপাতাল বলেন, কোনো আমাদের প্রতিষ্ঠান সোসাইটিটা বলেন। আসলে মানে আমি বলবো এল্ডারলি বা সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি না। আমরা কিন্তু সিনিয়র সিটিজেনদেরকে সেই শ্রদ্ধাটা দিতে শিখি নাই, বা রাষ্ট্র আমাদেরকে সেই সুযোগটাও করে দেয় নাই। আপনি বাসে উঠে একজন এল্ডারলি পিপলের জন্য একটা আলাদা করে সে উঠবে কি, ট্রেনে উঠবে কি? চেয়ার আলাদা করে রাখাই নাই। পৃথিবীর সব জায়গায় কিন্তু ভিন্ন কালারের চেয়ার থাকে। আপনার সিনিয়র সিটিজেনদের জন্য যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, এটা তো রাষ্ট্র থেকেই আসতে হবে। নিয়মকানুন আছে, আমাদের কিন্তু পিতামাতার ভরণ পোষণ আইনও আছে, আইনের বিরুদ্ধে শাস্তি দেওয়ার ব্যবস্থাও আছে। কিন্তু আসলে কি এগুলো অ্যাপ্লিকেবল যদি না হয়, তাহলে এসব আইন করে কোনো লাভ নাই। তবে আমি যেই কথাটা বলছিলাম যে ধনী আর গরিবের তফাৎ এখানে না করে, যেমন ধরেন আমি কিছুদিন আগে যখন একজন সোশ্যাল ওয়েলফেয়ারের ডিজি সাহেবের সাথে একটা টকশোতে আমি বসেছিলাম, উনি তখন যখন আমাদেরকে বলছিলেন যে ওনারা বয়স্ক ভাতা, আমাদের দেশে বয়স্ক ভাতার ব্যবস্থা আছে, তো মাসে 500 টাকা থেকে সেটা 700 টাকা 600 টাকা করা হয়েছে। কিন্তু বয়স্ক ভাতা হলো কি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হয়তো একটা ভালো পন্থা। এটা দিয়েই তো সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাজ শেষ হয়ে যায় না। আমরা যারা সচ্ছল জনগোষ্ঠী, তাদের জন্য আমাদের কি ব্যবস্থা করা আছে? আমরা তো বয়স্ক ভাতার জন্য বসে নাই, কিন্তু বার্ধক্যে যে আমরা কি পাচ্ছি, সেই যে সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি সোসাইটি তৈরি করার জন্য, বা সিনিয়র সিটিজেন একেবারে একা একটি ফ্ল্যাটে একা বাস করছেন এবং একা বাস করে সবার অজান্তে ওখানেই মরে পড়ে আছেন, এরকম ঘটনা তো আমরা দেখছি ভেরি আনফর্চুনেটলি। তো এই মানুষগুলোর প্রতিও তো সোসাইটির বা সোশ্যাল ওয়েলফেয়ারের একটা দায়িত্ব আছে। এদের জন্য আমরা কি করছি? প্রবীণ নিবাস তৈরি হয়েছে অনেক, সরকারেরও প্রবীণ নিবাস তৈরি হয়েছে, কিন্তু প্রবীণ নিবাসগুলো তৈরি হয়ে বন্ধ হয়ে আছে বিকজ ম্যান পাওয়ারের অভাব, ম্যান পাওয়ার নাই। কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টরে খুব মানে স্বপ্ন নিয়ে এই ব্যাপারে কাজ করি, এই স্বপ্নটা কিন্তু এটা কিন্তু কোনো ব্যবসায়িক উদ্দেশ্যের কিছু না। স্বপ্নের কথা বারবারই আসছে, এবং স্বপ্ন শব্দটা বলতে গিয়ে আপনার চোখের মধ্যে আসলে এক ধরনের স্বপ্নবাজ হিসেবে আপনাকে আমরা দেখছিলাম। একটু যদি বলতেন যে আপনার কীভাবে কি উদ্যোগ আপনারা নিয়েছেন? এই স্বপ্ন দেখার শুরুটা কীভাবে বলি, ছোট্ট একটা কাহিনী দিয়ে। আমি তখন জাপানে পড়াশোনা করি, 32 বছর বয়স। আমি জাপানের একটি রিটায়ারমেন্ট হোম, মানে এল্ডারলি কেয়ার হোম দেখতে গেলাম। সেখানে দেখলাম সকাল 10টার দিকে খাওয়া দাওয়ার সব শেষে দুজন মহিলা তার টেবিল টেনিস খেলছেন। একজনের বয়স, আমি জাপানিজ খুব ভালো বলি কথা, একজনের বয়স 90, একজনের বয়স 92। 90 এবং 92 বছর বয়সের দুজন মানুষ টেবিল টেনিস খেলছেন, বল মিস হয়ে যাচ্ছে, হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন। এই সিনটা যখন আমি দেখলাম, তখন আমার কাছে মনে হলো এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। এই বয়সেও মানুষগুলো এতটা আনন্দ নিয়ে বাস করতে পারে। আমাদের দেশে 60, 65, 70 বছর বয়সে রিটায়ারমেন্টের পরে আমাদের মা বাবারা অপেক্ষা করতে থাকেন কখন আল্লাহ তাদেরকে নিয়ে যাবেন। কিন্তু জীবনের সেই সময়টাও যে আনন্দ করা যায়, সেই সময়টা যে উপভোগ করা যায়, রিটায়ারমেন্টের পরেই যে আসল জীবন উপভোগের সময় আসে। গোল্ডেন ইয়ার্স কিন্তু স্টার্ট করে রিটায়ারমেন্টের পরে। সারাটা জীবন তো আমরা কষ্টই করে গেলাম। সেই থেকে আমার স্বপ্ন দেখা যে জীবনে কখনো যদি সুযোগ হয়, তাহলে আমি এমন একটি এস্টাবলিশমেন্ট তৈরি করব যেখানে আমি একা থাকব না, যেখানে আমি অনেককে নিয়ে একটা সুন্দর কমিউনিটি মানে কমিউনিটি পর্যায়ে আমরা নিজেরা বাস করব, যেটা একটা হোম, হসপিটাল অ্যান্ড একটা ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করবে। এবং সেই জন্যই আপনি হয়তো জানেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম নামে একটি প্রজেক্ট গত প্রায় 15 বছর আগে থেকেই একটু একটু করে জমি কিনে সেটা শুরু করেছি। এটা হলো কি আপনার 300 ফিট রাস্তা, যেটা পূর্বাচলের 300 ফিট রাস্তা শেষ হয়ে কাঞ্চন ব্রিজের আগেই যদি রূপগঞ্জের দিকে হাতের ডান দিকে যান, তাহলে আমার একটা ব্রোশিওর এনেছি, আপনি যদি ডান দিকে যান তাহলে ঠিক এইরকম একটি বেশ বড় সড়ো 10 বিঘা জমির মধ্যে একটি প্রতিষ্ঠান আমি 10 বিঘা জমিতে। এবং এখানে প্রায় 232 স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে, যেখানে হয়ে গিয়েছে একদম কমপ্লিট, পুরোটাই কমপ্লিট। অলরেডি এখন আমাদের প্রায় 40-45 জনের মতো এল্ডারলি পিপল ওখানে আছেন, ফ্যামিলি হিসাবেও আছেন। এবং ওনারা 24 আওয়ার্স ডক্টরস, নার্সেস দ্বারা
তারা পরিবেষ্টিত, যে কোনো সময়ই তাদের এটার সাথে হ্যাঁ, এটা যদি এবং আমি একটু জানতে চাইছি যে এটার সাথে কি আপনার হাসপাতাল বা এমন কিছু আছে হাসপাতাল, জেরিয়াট্রিক হাসপাতাল, নট হাই এন্ড হসপিটাল। যেমন আমি আমার সার্জারি হয়তো ওখানে করব না, কিন্তু আমি ওখানে জেরিয়াট্রিক কেয়ারের জন্য যতটুকু দরকার, যেমন প্যালিয়েটিভ কেয়ার, জি। এইচডিইউ আইসিইউ পর্যন্ত আছে। আচ্ছা, এবং এখানে যেমন একজন বৃদ্ধ মানুষ বা একটি কাপল একা থাকেন, তাদের ছেলেমেয়েরা সব বিদেশে আছে, রাত দুপুরে যদি পেটের ব্যথা বা বুকের ব্যথা হয়, আমাদের দেশে আপনি হুট করে একটা অ্যাম্বুলেন্স ডেকে কোথাও যাওয়াটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, যেটা সিস্টেমের মধ্যে আমরা এখনও করতে পারি না, আমাদের লিমিটেশনসের জন্যই করতে পারি না। আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু সেই মানুষটা কিন্তু রাত দুপুরেও একজন ডাক্তারকে একটা বেল টিপলেই ওনার প্রবলেমের জন্য উনি পেয়ে যাবেন। এবং এটার চেয়ে বড় 24 আওয়ার্স কি আছে, অ্যাম্বুলেন্স আছে কি? ডেফিনেটলি 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স আছে। দরকার হলে আমাদের ইমিডিয়েট চিকিৎসা যদি ওখানেই সম্ভব হয়, আমাদের এখানে তো আইসিইউ এইচডিইউ লেভেলের ডাক্তার আছেনই, তারা যদি ম্যানেজ করতে পারেন করবেন। আর নলি যদি মনে করেন যে না, এটার জন্য অন্য কোনো হাসপাতাল নেওয়া লাগবে, আমাদের সাথে বিভিন্নভাবে হাসপাতালের সাথে যুক্ত আছি আমরা, সেখানে আমরা পাঠিয়ে দিব। এবং এখানে এটা তো গেল শুধু চিকিৎসার ব্যাপারটা, চিকিৎসার ব্যাপার ছাড়াও কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের ব্যাপার ছাড়াও এই যে কমিউনিটি লিভিংয়ের মধ্যে মেডিকেল সার্ভিস ছাড়া, যেমন এই যে নিউট্রিশনিস্ট, জি, আমাদের স্পেশাল নিউট্রিশনিস্ট, ফুড অ্যান্ড এভরিথিং ইজ সাপ্লাইড টু দ্য মানে রেসিডেন্টস। তারপরে ধরুন আমাদের এই যে রিক্রিয়েশন সেন্টার, কোয়ালিটি কি কি রিক্রিয়েশন সেন্টার আছে? ধরেন আপনি এখানে লাইব্রেরি, মিউজিক রুম, মুভি থিয়েটার, ইনডোর গেমস, ইন্টারেক্টিভ সেশনস, তারপর আউটডোর ট্যুরের ব্যবস্থা করা, মানে বৃদ্ধ বয়সে যেন সব ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে তাদেরকে রেখে আমরা তাদেরকে অ্যাক্টিভ এবং একটা সম্মানজনক জীবন আমরা দিতে পারি। যারা অনেকেই যদি ধরেন এখানে যুক্ত হতে চান, এটা আসলে সিস্টেমটা কি? এটাকে সিস্টেমটা পুরোটাই কি আসলে তাকে ওই অ্যাপার্টমেন্টটা কিনতে হবে না আলাদা? কেউ কেউ অ্যাপার্টমেন্ট কিনবেন, কারণ আমি আসলে প্রজেক্টের কস্ট যেহেতু বেশি, ন্যাচারালি কিছু অ্যাপার্টমেন্ট আমাকে সেল অফ করতে হয়েছে, সো দ্যাট আই ক্যান মেক দিস ফ্যাসিলিটিস, বাট পিপল ক্যান রেন্ট ইট, রেন্টাল বেসিসে থাকা যায়, শুধু কিনতেই হবে এমন কোনো কথা নাই। এখানে যেমন ধরেন ডে কেয়ার সার্ভিসের ব্যবস্থা করেছি, যেমন ধরেন আপনি আপনার বৃদ্ধ বাবা মাকে রেখে বাইরে একটি সেমিনারও যেতে পারেন না, আপনি বুয়ার উপরে রেখে যাবেন সেটা আপনি চান না, তখন আপনি 7 দিনের জন্য 15 দিনের জন্য আমাদের এখানে রেখে যান, উই উইল টেক কেয়ার। এই বার্ধক্যের এই মানুষগুলোকে সব ধরনের সাহায্য, মানে সব ধরনের সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ফ্যাসিলিটিটা তৈরি। ধরেন এখানে ফিটনেস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, which is a world class physiotherapy center, একজন প্রবীণ মানুষের এক্স্যাক্টলি যে তার মানসিক এবং আমরা বলবো যে শারীরিক, রাইট, এবং ফ্যাসিলিটিস ফর এই যে প্রেয়ার রুম, ইয়োগা, মেডিটেশন, সকল ধরনের ফ্যাসিলিটি, আমাদের সুইমিং পুল, জাকুজি, সাউনা, এভরিথিং। মনে হয় যারা, যেহেতু আপনার ঠিকানাটা বললেন বা আপনাদের ওয়েবসাইটে নিশ্চয়ই রয়েছে, নিশ্চয়ই রয়েছে, জাপান বাংলাদেশ বিস্তারিত নিশ্চয়ই শুনতে পারবেন। এটা করার ঠিক ব্যবসায়িক উদ্দেশ্যে এটা করা হয়নি, এটা করা হয়েছে এদেশে এ ধরনের সার্ভিস একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলের জন্য খুবই দরকার, এবং সেই জন্য এটা আমি করেছি। আপনার এই স্বপ্ন আমার বলেন সফল হোক, আমরা আশা করব অন্যরাও আসলে এই ব্যাপারে এগিয়ে আসুক। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর সরদার নাঈম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে বলছিলাম, প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সচেতন হওয়ার এখনই সময়, কারণ আমাদের সকলকে একসময় এই প্রবীণত্বের স্বাদ নিতে হবে। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।